আজকে তোমাদের 10 নম্বর বায়োলজি ক্লাসটি শুরু করছি। এর আগের দিন 9 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম জাঙ্গল উদ্ভিদের অভিযোজন। আজকে আমরা পড়ব জলজ উদ্ভিদের অভিযোজন ও লবণাম্ব উদ্ভিদের অভিযোজন। প্রথমে চলে আসি জলজ উদ্ভিদের অভিযোজন সম্পর্কে জানব। শুধু তোমাদের এখান থেকে মোটামুটি কয়েকটা বৈশিষ্ট্য জেনে রাখলেই হবে, কয়েকটা উদাহরণ মনে রাখলেই হবে, ঠিক আছে? তো জলজ উদ্ভিদের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখে নিই। প্রথমে চলে আসবো মূলে। এই সকল উদ্ভিদের তোমরা লেখাটা হয়তো দেখতে পাচ্ছ, সুগঠিত নয়। কেউ বুঝতে না পারলে আমি মুখে উচ্চারণ করছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই সকল উদ্ভিদের মূল সুগঠিত নয়, এরা অস্থানিক প্রকৃতির হয়। অস্থানিক প্রকৃতির হয়। তাহলে এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য। অস্থানিক প্রকৃতির বলতে যে সকল মূল অক্ষ থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন হতে পারে, তাদের বলা হয় হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে? তাহলে একটা বৈশিষ্ট্য দেখলাম। দ্বিতীয় হচ্ছে এই সকল মূল দুর্বল প্রকৃতির হয়। এরা দেহতল দিয়ে জল শোষণ করে, মানে এই সকল উদ্ভিদগুলো। ঠিক আছে, দুটো বৈশিষ্ট্য দেখলাম। তোমাদের মিনিমাম 6টা কিংবা 8টা বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। তৃতীয় বৈশিষ্ট্য দেখি। কিছু কিছু উদ্ভিদের মূল থাকে না। কি লিখলাম? কিছু কিছু উদ্ভিদের মূল থাকে না। কেন এরকম হয়? আমরা কি জানি মূলের কাজ কি? মাটি থেকে জল শোষণ করা। কিন্তু এই সকল উদ্ভিদেরা, যাদের আমরা কিসের বৈশিষ্ট্য পড়ছি? জলজ উদ্ভিদের। তাহলে এই সকল উদ্ভিদেরা সবসময় যেহেতু জলেই থাকে, তাই মূলের কাজটা জল শোষণ করা। এরা সবসময় জল তো এমনিতেই পেয়ে যাচ্ছে, তাই কিছু কিছু উদ্ভিদের মূল থাকে না। আর মূলগুলি দুর্বল প্রকৃতির হয়, কারণ মূলের কাজ কি? জল শোষণ করা। যেহেতু এরা জলের মধ্যেই থাকছে, তো সেই জন্য এদের জলের প্রয়োজন নেই, তার জন্য এরকম অভিযোজন দেখা যায়। একটা গেল মূলের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা 3টা বৈশিষ্ট্য দেখলাম। এখানে দেখলাম অস্থানিক প্রকৃতির হয় বা অস্থানিক মূল কাকে বলে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অস্থানিক মূল কি বা কাকে বলে। তাছাড়াও আমরা 3টা বৈশিষ্ট্য দেখলাম। এবার চলে আসি কাণ্ডতে। তোমরা আশা করি লেখাগুলো বুঝতে পারছো সবাই। এদের কাণ্ডগুলি দুর্বল, নরম ও স্পঞ্জের মতো হয়। স্পঞ্জের মতো হয়। তোমরা কচুরি বানানোর কথা মনে করো, যারা যারা দেখেছো। এই সকল উদ্ভিদগুলোকে হাতে নিয়ে এভাবে দুমড়ে দিলে আবার মানে সংকুচিত হয়ে যায়, আবার ছেড়ে দিলে প্রসারিত হয়ে যায়, দেখবে। তাহলে কি লিখলাম? যে এদের কাণ্ডগুলি দুর্বল, নরম ও স্পঞ্জের মতো হয়। দ্বিতীয়, পদ্ম, শালুক, আমরা সবাই দেখেছি পদ্ম ফুল, শালুক ফুল। এই সকল উদ্ভিদের বা ইত্যাদি
উদ্ভিদের আমরা কিসের বৈশিষ্ট্য পড়ছি? কাণ্ডের। কাণ্ডগুলি মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গ্রন্থি কন্দ গঠন করে। এটা একটা ইউনিক ক্যারেক্টার, যেটা অন্যান্য উদ্ভিদের দেখতে পাওয়া যায় না। নিচের দিকে এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এভাবে একটা গ্রন্থি কন্দ গঠন করে, মানে থলির মতো বা গ্রন্থির মতো অংশ তৈরি করে, সেটাকে বলা হচ্ছে গ্রন্থি কন্দ। দেখবে তোমরা যারা যারা পদ্ম ফুল বা শালক ফুল দেখেছো তারা বুঝতে পারবে জিনিসটা। তাহলে দুটো বৈশিষ্ট্য কি দেখলাম? পদ্ম বা শালক ইত্যাদি উদ্ভিদের কাণ্ডগুলি মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গ্রন্থি কন্দ গঠন করে, ঠিক আছে। আর একটা দেখলাম হচ্ছে দুর্বল, নরম ও স্পঞ্জের মতো হয়। তাহলে 3 আর 2 টোটাল কটা হলো? 5টা বৈশিষ্ট্য। আরো দেখি। এটা গেল হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। তার আগে দেখলাম হচ্ছে মূলের বৈশিষ্ট্য। এবার দেখবো হচ্ছে পাতার বৈশিষ্ট্য। এই সকল উদ্ভিদের পাতাগুলি ভাসমান হয় এবং অনেকটা চওড়া হয়। আমি এই বৈশিষ্ট্যগুলো না লিখলেও পারতাম, শুধু মুখে বললে মানে জিনিসটা খুব একটা ভালো হতো না। আমি এই জন্য লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, লেখার সময় সময় ওই জন্য বলেও দিচ্ছি। একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয়, পত্র রন্ধ্রগুলি, যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে, পাতার উপরিতলে থাকে। কারণ নিচের তলটা তো জলের সময় লেগে থাকে, সেই জন্য উপরিতলে থাকে। থার্ড, পাতার উপরে মোমের আস্তরণ দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ, যা বাষ্পমোচন রোধে সাহায্য করে, বা যা বাষ্পমোচন রোধ করে, ঠিক আছে। তাহলে এখানে দেখলাম 3টা বৈশিষ্ট্য, মূলের দেখলাম 3টা বৈশিষ্ট্য, 3 3 6, আর হচ্ছে কাণ্ডের দেখলাম 2টো বৈশিষ্ট্য। তাহলে টোটাল কটা হলো? 6 2 8, ঠিক আছে। প্রথমটা কি লিখলাম? পাতাগুলি ভাসমান হয়, অনেকটা চওড়া হয়। দ্বিতীয়টাতে কি লিখলাম? যে পাতার উপরিতলে মোমের আস্তরণ দেখতে পাওয়া যায়, আর যা বাষ্পমোচন রোধ করে। আর পত্ররন্ধ্রগুলি পাতার উপরিতলে থাকে। টোটাল 8টা বৈশিষ্ট্য হলো। তাছাড়াও যদি আরো দেখি, 9 নম্বর, ফুল ও বীজের সংখ্যা খুব কম হয়। এটা আমরা এক্সট্রা ভাবে এমনি বলতে পারি, কারণ তোমাদের 6টা বা 8টা বৈশিষ্ট্য মনে রাখলে হয়, তবু আমরা দুটো এক্সট্রা দিচ্ছি। 10 নম্বর, ফল ও বীজের বিস্তার জলের মাধ্যমে ঘটে। ঠিক আছে। তাহলে টোটাল কটা বৈশিষ্ট্য দেখলাম? 8 আর 2 10টা। মিনিমাম তোমাদের 6টা বা 7টা মনে রাখলে হবে,
কেউ যদি পারো 10টাই মনে রাখবে, ঠিক আছে? মিনিমাম 9টা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য মানে অভিযোজনগত বৈশিষ্ট্য। এবার এই সকল উদ্ভিদদের টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। কিন্তু এটা আমরা মনে রাখবো এই জিনিসটা দিয়ে, ভান। কিন্তু এখানে তো 3টা আছে, একটা আমরা এমনিতেই মনে রাখবো। দেখো কিভাবে। আমরা অনেক সময় বলি না যে কেন ভান করছিস বা ঢং করছিস, এখানে ওই ভটা দিয়ে মনে রাখবো, মানে ভান দিয়ে। প্রথমটা লিখবো হচ্ছে ভাসমান উদ্ভিদ। তাহলে দেখো এখানে নামটাতে আর কিছু বলার দরকার নেই। যে সকল উদ্ভিদ ভেসে থাকে, তার মানে জলের উপরিতলে যে সকল উদ্ভিদগুলো ভেসে থাকে তাদেরকে বলবো হচ্ছে ভাসমান উদ্ভিদ। উদাহরণ: কচুরিপানা, টোপাপানা, উলফিয়া। হলো দুটো উদাহরণ মনে রাখলেই হবে। দ্বিতীয়, এখানে দেখো একটা কোশ্চেন আছে, উলফিয়া সব থেকে ক্ষুদ্রতম ফ্লাওয়ারিং প্ল্যান্টের নাম হচ্ছে উলফিয়া। ঠিক আছে? ক্ষুদ্রতম ফ্লাওয়ারিং প্ল্যান্টের উদাহরণ হচ্ছে উলফিয়া। তোমরা অনেকে দেখবে, কচুরিপানা তো অনেকে দেখেছি। টোপা পানাটা হচ্ছে, দেখবে কিছু কিছু পাতা দেখবে জলাশয়ের মধ্যে ভেসে থাকতে দেখা যায়, ছোট ছোট পাতার মতো, ওগুলোকে বলা হচ্ছে টোপা পানা। আর উলফিয়াটা হচ্ছে ওর থেকেও ক্ষুদ্রতম, খুবই ছোট ছোট। যাই হোক, এগুলো সমস্ত কিছু ছবি তোমরা বইয়ে পেয়ে যাবে, তবু আমি একটু বলে দিলাম। এটা হলো হচ্ছে ভাসমান উদ্ভিদ। তারপরে এখানে একটা আ আছে বা অ আছে, এটা লিখবে হচ্ছে অর্ধ নিমজ্জিত। অর্ধ নিমজ্জিত উদ্ভিদ। এটার উদাহরণ আমাদের মনে রাখতে হবে, হিংচে স্যাজিটারিয়া। এরা হচ্ছে অনেকটা ঘাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে? যেটা অর্ধনিমজ্জিত মানে কি, অর্ধেকটা ডুবে থাকে, অর্ধেকটা ভেসে থাকে। তাহলে অর্ধেকটা জলের নিচে থাকে, অর্ধেকটা জলের উপরে তোলে থাকে। এই ধরনের উদ্ভিদগুলো বলবো হচ্ছে অর্ধনিমজ্জিত উদ্ভিদ। উদাহরণ আমরা দেখলাম হিংচে স্যাজিটারিয়া। এটা অনেক সময় কি হয়, আমি কি বললাম যে ঘাস জাতীয় উদ্ভিদ, স্যাজিটারিয়া। এগুলো সমস্ত ছবিগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, সেই জন্য আমি বলছি না। তাহলে এটা মনে রাখবো হচ্ছে পানা দিয়ে, কারণ দুটো আমরা পানা দেখলাম, কচুরিপানা, টোপা পানা। এটা মনে রাখবো হিস দিয়ে, দন্তস্ব। উদাহরণ, ঠিক আছে? এটা দেখো হিংসে স্যাজিটারিয়া। তারপরে 3 নম্বরটা হচ্ছে, বুঝতেই পারছো, দন্তন্য, নিমজ্জিত। তার মানে কি, নিমজ্জিত মানে হচ্ছে যে উদ্ভিদটা সম্পূর্ণ জলের নিচে ডুবে থাকছে, সেটাকে বলবো হচ্ছে, মানে জলের নিম্নতলে থাকছে, সেটাকে বলবো হচ্ছে নিমজ্জিত উদ্ভিদ। এই উদ্ভিদের উদাহরণ হচ্ছে হাইড্রিলা, পাতা শ্যাওলা। এটা মনে রাখবো হোপ দিয়ে, হাইড্রিলা, পাতা শ্যাওলা। তাহলে 3 প্রকার দেখলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে 4 নম্বর। এখানে শুধু মূল যুক্ত করে দেবো, মানে ভাসমান উদ্ভিদ লিখেছি, এখানে লিখবো হচ্ছে মূলযুক্ত ভাসমান উদ্ভিদ, মূলযুক্ত অর্ধনিমজ্জিত উদ্ভিদ, মূলযুক্ত নিমজ্জিত উদ্ভিদ। বা শুধু যদি তোমরা এইভাবে লিখো যে নিমজ্জিত উদ্ভিদ, অর্ধনিমজ্জিত উদ্ভিদ, ভাসমান উদ্ভিদ, তাহলেও হবে। 4র্থ নম্বরটা হচ্ছে মূল নিমজ্জিত, মানে মূলটা জলের নিচে ডুবে থাকছে, কিন্তু পত্র, পাতা ভাসমান বা প্রবহমান।
একই জিনিস, ভাসমান বা প্রবহমান একই জিনিস। তাহলে মূল নিমজ্জিত কিন্তু পত্র ভাসমান। এ ধরনের উদ্ভিদের উদাহরণ হচ্ছে পদ্ম, শালক। পদ্ম, শালক আমরা সবাই দেখেছি, এটা বলার কিছু নেই। তাহলে প্রত্যেকটা টাইপ আমরা দেখলাম, প্রত্যেকটার সংজ্ঞা দেখলাম, উদাহরণ দেখলাম। ভাসমান উদ্ভিদ যে সকল উদ্ভিদ ভেসে থাকে, উদাহরণ দেখলাম কচুরিপানা, টোপাপানা। অর্ধনিমজ্জিত অর্ধেকটা ডুবে থাকবে, অর্ধেকটা মানে জলে থাকবে, অর্ধেকটা উপরে থাকবে, সেটা হচ্ছে অর্ধনিমজ্জিত, হিঞ্চে, সেজিটারিয়া। নিমজ্জিত যেটা সম্পূর্ণ ডুবে থাকে। আর এখানে বলা হচ্ছে মূলটা নিচে থাকবে কিন্তু পাতাগুলো উপরে ভেসে থাকবে, জলের উপরে তলে, সেটা হচ্ছে 4 নম্বর টাইপ। উদাহরণ দিলাম পদ্ম, শালক। তোমরা এই তিনটা মনে রাখবে, একটা পানা দিয়ে, একটা হিস, একটা হোল। ঠিক আছে? তাহলে আমরা যদি তোমাদের এটা সাধারণত 3 মার্কেরই আসে যে কয়েকটি বৈশিষ্ট্য লিখো কার, জলজ উদ্ভিদের, তাহলে আমরা টোটাল ওখানে 11টা বৈশিষ্ট্য দেখলাম। তাছাড়াও 10টা বৈশিষ্ট্য দেখলাম। তাছাড়াও যদি তোমাদের এটা 5 মার্কেরও চলে আসে তাহলেও আমরা কিন্তু পারবো, কেন যে এখানে 4টা টাইপ দেখলাম, ওই টাইপের সঙ্গে উদাহরণ দেখলাম, এখানে সংজ্ঞা আকারে আমরা লিখতে পারবো। এই সকল উদ্ভিদদের, যে সকল উদ্ভিদ জলের উপরে তলে ভেসে থাকে তাদের ভাসমান উদ্ভিদ বলে। যেগুলো অর্ধেক ডুবে থাকে, অর্ধেক উপরে থাকে, জলের উপরে তলে থাকে, সেটাকে বলবো অর্ধনিমজ্জিত। এভাবে আমরা সংজ্ঞাগুলো দিব প্লাস উদাহরণগুলো দিব। তাহলে এখানে তো একটা টাইপ হচ্ছে, মানে তোমাদের কোশ্চেনে এভাবে আসতে পারে যে জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লিখো এবং এর প্রকারভেদগুলি লিখো, আড়াই প্লাস আড়াই। তাহলে আমরা এই 5 মার্কে পারবো না করতে, কারণ এখানে আমাদের আড়াই হয়ে গেল, ওখানে আবার ওই যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো যদি লিখি তাহলে এখন হয়ে যাবে। আর যদি 5 মার্কেরও আসে তাহলে আমরা শুধুমাত্র ওই 10টা বৈশিষ্ট্য দিয়ে আর এরকম উদাহরণ দিয়েও লিখতে পারবো। তোমরা এগুলো যে কোনো উদাহরণ কিন্তু ওখানে দিতে পারো, এরকম না যে একটা উদাহরণ মনে রাখলে হবে। এই উদাহরণগুলো মনে রাখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ এখানে অনেকগুলো উদাহরণ তোমরা পেয়ে যাচ্ছ, 8টা উদাহরণ এখানেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে জলজ উদ্ভিদের অভিযোজন আর কিছু বৈশিষ্ট্য এবং হচ্ছে উদাহরণ। ঠিক আছে? এবার যদি বলা হয় যে সংজ্ঞা, তাহলে যে সকল উদ্ভিদ জলাশয়ে জন্মগ্রহণ করে তাদেরকে বলবো হচ্ছে জলজ উদ্ভিদ, এবং এদের অভিযোজনকে বলা হয় হচ্ছে জলজ উদ্ভিদের অভিযোজন, বা এদের আরেকটা নাম হচ্ছে হাইড্রোফাইট। কি বলা হয়? হাইড্রোফাইট। তাহলে সংজ্ঞা দেখলাম কাকে বলে, আর উদাহরণ দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। কোথায় দেখতে পাবো? আমাদের পরিবেশের চারপাশে, যেখানে জলাশয় আছে, যেখানে পুকুর আছে, সেখানে গেলে আমরা এই সমস্ত উদ্ভিদদের দেখতে পাবো। ঠিক আছে? এবার চলে আসি কিভাবে মনে রাখবো সেটাও বলে দিলাম। সেটা 3 মার্কেরই আসুক, 2 মার্কের আসুক বা 5 মার্কের আসুক, আমরা টোটালটাই পারবো। এটা গেল হচ্ছে জলজ উদ্ভিদের অভিযোজন। এবার চলে আসি হচ্ছে লবণাক্ত উদ্ভিদের অভিযোজন বা লবণাম্ব উদ্ভিদ। তাহলে প্রথমে জানতে হবে লবণাম্ব উদ্ভিদ কাদের বলে বা কাকে বলে, সংজ্ঞা। তাহলে যে সকল উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় জন্মগ্রহণ করে তাদেরকে বলবো হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, বা অন্যরকম যদি বলা যায়, যে সকল মাটির মধ্যে লবণের পরিমাণ খুব বেশি থাকে। কোন কোন লবণ? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এই লবণগুলো যদি কোনো মাটিতে বেশি থাকে তাহলে এই মাটিটাকে আমরা বলবো হচ্ছে, মানে মাটির সঙ্গে এই ধরনের লবণগুলো মিশ্রিত অবস্থায় আছে, তাহলে ওই মাটিটাকে বলবো হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। এবার এই মৃত্তিকায় যে সকল উদ্ভিদগুলি জন্মায় তাদেরকে বলা হয় লবণাম্ব উদ্ভিদ। তাহলে আমাদের সংজ্ঞাটা হয়ে গেল, যে সকল উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। লবণাক্ত মৃত্তিকা কাকে বলে? যে সকল মাটিতে বিভিন্ন ধরনের লবণের পরিমাণ বেশি থাকে, মানে জলের সঙ্গে মাটির সঙ্গে মিশে থাকে হচ্ছে এই ধরনের লবণগুলো, তাদেরকে বলবো হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। আর ওই লবণাক্ত মৃত্তিকায় যে সকল উদ্ভিদেরা জন্মায় তাদেরকে বলবো হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। এবার দেখবো যে এই সকল উদ্ভিদগুলো আমরা কোথায় দেখতে পাবো, কোন কোন জায়গায়। তাহলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল,
এটা মনে রাখবো হচ্ছে আমরা সপ্তাহ দিয়ে। এরকম সপ্তাহ, সুন্দরবন মানে অবস্থান, কোথায় দেখতে পাই, কোথায় কোথায় এই ম্যানগ্রোভ অরণ্য বা হচ্ছে লবণাম্য উদ্ভিদের আমরা দেখতে পাবো। ঠিক আছে, কি দিয়ে মনে রাখবো? সপ্তাহ, সুন্দরবন, এই যে দেখো গন্ধসদী, এখানে একটা ও আছে, ও, ঠিক আছে, ও দিয়ে হচ্ছে উড়িষ্যা, ক আছে কেরালা, তা আছে তামিলনাড়ু। তাহলে এই সকল অঞ্চলে মানে এই সকল জায়গায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাবো। তাছাড়া হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাওয়া যায়। তাহলে ওই নামগুলো দিতে পারি, কিংবা শুধু আমরা এই চারটা মনে রাখলেই হবে। তাহলে অবস্থানটা দেখলাম, সংজ্ঞা দেখলাম, এবার দেখবো হচ্ছে এদের বৈশিষ্ট্য, অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য। চলে আসি মূলে। কিসের পড়ছি আমরা বৈশিষ্ট্য? লবণাম্য উদ্ভিদের মূল। এদের এখানে একটা করে বৈশিষ্ট্য একটা লিখে রাখি। এদের শ্বাসমূল, ঠেসমূল ও স্তম্ভমূল দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায়। তাহলে কোনটাকে বলছি শ্বাসমূল? কিছু কিছু মূল মাটি ভেদ করে উপরে উঠে আসে, যেখানে অসংখ্য শ্বাসছিদ্র থাকে এইভাবে, যার মাধ্যমে এরা গ্যাসীয় আদান প্রদান ঘটায়। এই মূলগুলিকে বলা হচ্ছে নিউমেটাফোর। নিউমেটাফোর বা শ্বাসমূল, বা কি বলা হচ্ছে? শ্বাসমূল। ঠিক আছে, তারপর আসছে হচ্ছে ঠেসমূল। কোনটাকে বলছে ঠেসমূল? উদ্ভিদগুলো দেখবে কোনো কিছুর উপর ভর করে বা ঠেস দিয়ে আছে, ওই জন্য বলা হচ্ছে ঠেসমূল। এই যে এভাবে এরকম অসংখ্য মূলের দ্বারা উদ্ভিদটা উপরে উঠে আসে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ঠেসমূল। আর স্তম্ভমূল কোনটাকে বলছি? মানে কোনো একটা জিনিসের উপর ভর করে উদ্ভিদটা উঠে আসে। ধরো এটা একটা এভাবে উদ্ভিদ আছে, এরকম একটা স্তম্ভের আকার তৈরি করে নিয়েছে, মানে এগুলো এক একটা থামের মতো আকার গঠন করে নিয়ে এখানে উদ্ভিদটা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে স্তম্ভমূল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম এদের কোন কোন মূল দেখতে পাওয়া যায়। শ্বাসমূল। শ্বাসমূলটা কেন তৈরি হচ্ছে? কারণ মানে লবণের পরিমাণটা বেশি থাকার কারণে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, সেই কারণে কিছু কিছু মূল মাটি ভেদ করে উপরে উঠে আসে, যেন গ্যাসীয় আদান প্রদানটা ভালোভাবে ঘটে। সেই জন্য এই ধরনের মূলকে বলা হয় হচ্ছে শ্বাসমূল। ঠিক আছে, যেটা মাটি ভেদ করে উপরে উঠে আসে খারাপভাবে, সেটাকে বলা হচ্ছে শ্বাসমূল। ঠেসমূল দেখলাম যে কোনো কিছুর উপর ঠেস দিয়ে বা হচ্ছে মানে ভর করে থাকবে। আর স্তম্ভমূল হচ্ছে এটা সম্পূর্ণ একটা স্তম্ভের আকার ধারণ করে ওর উপরে উদ্ভিদটা গড়ে ওঠে বা তৈরি হয়, সেই জন্য এটা বলা হচ্ছে স্তম্ভমূল। তাহলে এদের তিন প্রকার মূল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্বাসমূল, ঠেসমূল আর স্তম্ভমূল। তাহলে এটা কিন্তু তোমাদের শুধুমাত্র মূলের একটা বৈশিষ্ট্য গেল না, এটা তোমরা আলাদা করেও লিখতে পারো। 1, 2, 3। তাকে বলবো শ্বাসমূল, এভাবে লিখতে পারো। শ্বাসমূল দিয়ে একটা ছবি দিয়ে দিলে, লিখলে যে যে মূলটা মাটি ভেদ করে উপরে উঠে আসে, যার মধ্যে অসংখ্য শ্বাসছিদ্র থাকে, তাদেরকে বলবো শ্বাসমূল। তারপরে লিখলে ঠেসমূল। তাহলে এখানে দেখো আলাদা করে কিন্তু তিনটা বৈশিষ্ট্য হয়েই যাবে। 2, এখানে হচ্ছে 3। তাহলে এটা আমি একটাতেই লিখলাম। ঠিক আছে, তোমরা আলাদা করেও দিতে পারো। তারপরে চলে আসি কাণ্ড। এই সকল উদ্ভিদের মানে লবণাম্য উদ্ভিদের কাণ্ডগুলি খর্বাকার বা গম্বুজাকার হয়। কেন? কারণ
লবণের পরিমাণটা, জলের মধ্যে লবণের পরিমাণটা খুব বেশি থাকার কারণে মূলগুলো বেশি পরিমাণে জলটাকে উপরে মানে বহন করতে পারে না, সেই জন্য উদ্ভিদগুলো খর্বাকার হয়, মানে আকৃতিতে ছোট হয়, খুব দীর্ঘ হয় না। তারপরে চলে আসি পাতায়। এই সকল উদ্ভিদের পাতাগুলি উজ্জ্বল, চকচকে ও মোমের আস্তরণযুক্ত হয়। মোমের আস্তরণযুক্ত হয় কেন? বাষ্পমোচন রোধের জন্য। যা বাষ্পমোচন রোধ করে, যা বাষ্পমোচন রোধ করে। এটা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু উদ্ভিদের আবার পাতার মধ্যে, এটা যদি পাতা ধরি, তাহলে আরেকটা এখানে বৈশিষ্ট্য হতে পারে পাতার মধ্যে, যে এদের পত্ররন্ধ্রগুলি নিচের দিকে থাকে। এর আগেরটাতে কিসে দেখেছিলাম? পত্ররন্ধ্রগুলি পাতার উপরিতলে থাকে, উপরিতলে থাকে। তাহলে এখানে দুটো বৈশিষ্ট্য পাতার, এখানে একটা কাণ্ডের, এখানে এখানে তিনটা, 3, 4, 5, 6 হয়ে গেল 6টা বৈশিষ্ট্য। এবার কিছু কিছু উদ্ভিদের পাতার মধ্যে লবণ গ্রন্থি দেখতে পাওয়া যায়। এই লবণ গ্রন্থিগুলো হচ্ছে পাতার মধ্যে অবস্থান করে, এর মাধ্যমে এরা দেহের অতিরিক্ত লবণটা দেহের বাইরে বের করে দেয়। কিভাবে? কারণ লবণের পরিমাণটা যখন বেশি হয়ে যায়, পাতাগুলো তখন হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এভাবে ওদের দেহ থেকে বেশি পরিমাণে অতিরিক্ত লবণটাকে দেহের বাইরে বের করে দেয়। কারণ লবণের পরিমাণটা যদি বেশি হয়ে যায় দেহের মধ্যে, তাহলে উদ্ভিদটা মারা যেতে পারে। সেই জন্য এদের এই ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়। যদি কোনো কারণবশত লবণের পরিমাণ বেশি হয়, তাহলে ওদের পাতাগুলো বেশি পরিমাণে লবণটা ওখানে সঞ্চয় করে পাতার আকারটা হলুদ হয়ে যায় এবং পাতাটা তখন ঝরে পড়ে যায়। এই ঝরে পড়ার কারণে দেহ থেকে অতিরিক্ত লবণটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এভাবে ওদের দেহে যদি কোনো কারণবশত মানে লবণের পরিমাণটা বেড়ে যায়, তাহলে এভাবে ওরা লবণটাকে দেহ থেকে নিষ্কৃত করে। ঠিক আছে? তাহলে কতগুলো বৈশিষ্ট্য দেখলাম? মূল, কাণ্ড, পাতা। পাতার এখানে দুটো বৈশিষ্ট্য দেখলাম আলাদা করে, আবার এটা দিয়ে তিনটা। তাহলে এখানে 3, 4, 5, 6, 7 বোঝাতে পারলাম। এখানে তিনটা বৈশিষ্ট্য, এখানে একটা, 4টা। এখানে পত্ররন্ধ্রগুলো পাতার উপরে তুলে থাকে, একটা বৈশিষ্ট্য। তারপরে পাতাগুলো উজ্জ্বল, চকচকে ও মোমের আস্তরণযুক্ত হয়, যা বাষ্পমোচন রোধ করে। তাছাড়াও কিছু কিছু উদ্ভিদের পাতায় লবণ গ্রন্থি দেখতে পাওয়া যায়, যার মাধ্যমে ওরা দেহ থেকে অতিরিক্ত লবণ বাইরে বের করে দেয়। বোঝা গেল কিভাবে? মানে পাতাটাকে ঝরিয়ে। তাহলে এগুলো দেখলাম হচ্ছে লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। তাছাড়াও এদের মধ্যে সবথেকে যেটা ইউনিক ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এদের মধ্যে জরায়ুজ অঙ্কুরোদগম দেখতে পাওয়া যায়। কি বৈশিষ্ট্য? মেন ক্যারেক্টার আর কি, ইউনিক, জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ যদি বলা যায়, রাইজোফোরাস আমরা দিতে পারি, রাইজো এসপি, বা যে কোনো লবণাম্ব উদ্ভিদ বললেই হবে, সুন্দরী, গরম, গিউ ইত্যাদি। কি জিনিসটা? মানে এদের ফলের মধ্যেই ভ্রূণমুকুলটা যে উৎপন্ন হয়, সেই ভ্রূণমুকুলটা উদ্ভিদের সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে। মানে ধরো এটা একটা ফল ধরলাম, এই ফলের মধ্যেই একটা এভাবে ভ্রূণমুকুল উৎপন্ন হয়, যেটা এটা গাছের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে মশার ইয়েটা, যাই হোক, প্রোবসিস, কিন্তু এটা এরকম হলো, ধরলাম এটা হচ্ছে ভ্রূণমুকুল, এটা হচ্ছে ফল। এই ভ্রূণমুকুলটা যখন ঝরে পড়ে, তখন ওটা মাটিতে গেঁথে যায়। গেঁথে যাওয়ার ফলে ওখান থেকে আবার নতুন চারা গাছ উৎপন্ন হয়, ওই চারা গাছ থেকে আবার ধীরে ধীরে একটা
পরিপূর্ণ উদ্ভিদ তৈরি হয়। তাহলে এটা কোনো কারণবশত যদি মানে কর্দমাক্ত মৃত্তিকা মানে পড়ে যায়, তাহলে সেখান থেকে তো চারা গাছ উৎপন্ন করবে, কিন্তু যদি জলে পড়ে যায় তাহলে অনেক সময় হয় কি, এই নিচের অংশটা একটু ভারী থাকার কারণে, একটু সূচালো থাকার কারণে এটা সঙ্গে সঙ্গে জলে স্রোতযুক্ত যদি জল হয়, মানে খুব বেশি স্রোত থাকে, তাহলে ওটা ভেসে গিয়ে এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে জলের গভীরতাটা কম থাকে এবং কর্দমাক্ত মৃত্তিকা থাকবে, ওখানে অটোমেটিক ওটা গেঁথে যায় নিজের সুবিধা মতো, গেঁথে গিয়ে ওখান থেকে তখন চারা গাছ উৎপন্ন করে। এভাবে এদের বংশ বিস্তারটা ঘটে। সেই জন্য কখনোই মানে লবণাম্য উদ্ভিদের একটা জায়গায় এদের অবস্থানটা দেখতে পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে এখানে অনেকগুলো আছে, আবার কিছু দূরে দেখতে হবে যে আবার অনেকগুলো আছে, এভাবে থাকে, কারণ এরা জলের স্রোতের মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায় এদের বংশ বিস্তারটা করে থাকে এভাবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কুরোদ্গমটাকে বলা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস প্ল্যান্ট। এদেরকে বলা হয় কি, ভিভিপেরাস প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে এতগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম। উদাহরণ আমরা কি দিব, সুন্দরী, গৌরাঙ্গ ইত্যাদি লবণাম্য উদ্ভিদ। উদাহরণ কি আমরা এটা জানি, সুন্দরী হয়ে গেল। তাহলে আমরা বৈশিষ্ট্য দেখলাম, উদাহরণ দেখলাম, আর হচ্ছে সংজ্ঞা দেখলাম, কাকে বলে, অবস্থান দেখলাম যে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে আজকে যতটুকু পড়া হলো সেটা একটু রিভিশনটা করে নিই বা হচ্ছে সামারাইজ করে নিই। কি দেখলাম, সংজ্ঞা, অবস্থান, বৈশিষ্ট্য, উদাহরণ। ঠিক আছে, আর মনে রাখার ট্রিক্স গুলো দেখলাম। এটা কিসের কিসের পড়লাম, জলজ অভিযোজন বা জলজ উদ্ভিদের অভিযোজন আর লবণাম্য উদ্ভিদের অভিযোজন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমরা পরের পড়াগুলো আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, অনেকে হয়তো মানে মোবাইল না থাকার কারণে হয়তো দেখতে পাচ্ছ না ভিডিওগুলো, কিংবা হয়তো বই কিনতে পারোনি, তার জন্য আমি পিডিএফ তো দিয়ে দিচ্ছি। কিন্তু যারা মোবাইলের জন্য দেখতে পারছো না, তাদেরকে বলবো কোনো মতো করে মানে আত্মীয় স্বজনদের কাছ থেকে হোক বা যেভাবে হোক কারো কাছ থেকে মোবাইল নিয়ে দেখার চেষ্টা করবে। তুমি যদি বলো যে আমি পড়ার জন্য একটু মোবাইলটা নিচ্ছি, আমার মনে হয় না কেউ বারণ করবে। ঠিক আছে, সুতরাং চেষ্টা করবে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখার, মানে হচ্ছে যেদিন যেদিন ক্লাসটা হয়ে যাচ্ছে সেদিনই দেখার। পরের দিনের জন্য রেখে দিও না যে না একদিনে আমি 8-10টা ভিডিও দেখে নেবো, তাহলে কিন্তু কিছুই মাথায় ঢুকবে না, মানে একসঙ্গে অতগুলো দেখলে নিজেকেও বোরিং লাগবে। ঠিক আছে, সেই জন্য চেষ্টা করবে যেদিন যেটা ক্লাস হচ্ছে সেই ক্লাসটা সেদিনই দেখে নেওয়ার।